আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না। তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা। আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনূস সরকারের বিএনপি পন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন, তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না, এত অপমান আর তিনি নিতে পারছেন না। তিনি সরাসরি কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই। নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি। এমনকি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে। এমনিতেই আওয়ামী লীগ বিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই। সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে। এরকম আগে থেকেই জানাশোনার নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই, যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও। কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে। কে জানে রাষ্ট্রপতিকে এবার হয়তো জোর করেই সরিয়ে দেওয়া হবে কিনা। চলুন বিষয়টি বা এই দুটি বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা। বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না, একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে। ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয়, না হলে ম্রিয়মান করে দেয়, অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে, গতি বদলে দেয়। তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত, যাকে কাকতালও বলা যাবে না, আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না, তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা? এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের। একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা, অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ। এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই, ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না। সেজন্য তিনি আগে ভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে। দেখুন, এই তফসিলকে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইউনূস নিজেই। তার দুই ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে। সুতরাং তফসিল ঘোষণাটা আসলে এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয়। তফসিল ঘোষণার মাধ্যমে ইউনূস সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট, যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো, যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তা হলো প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত, যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা,
শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা, মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের বাইরে রাখা, দেশের প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এসবই ছিল হচ্ছে শিরোনাম। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে 1.5 বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত, এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রভাবিত করছে। এটাই ছিল দিনের প্রধান রাজনৈতিক গল্প, এবং এই গল্প দেশের পত্রপত্রিকায় শুধু নয়, মানে দেশের পত্রপত্রিকায় এই আলোচনা হয়নি, কিন্তু বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি আপনাদেরকে এই কথা বলতে পারছি। আপনি রয়টার্স থেকে শুরু করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা দ্য হিন্দু, সবগুলোর বক্তব্য একেবারে হুবহু এক। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নির্বাচনের তফসিল নিয়ে এভাবে বলা শেষ করেছে, সঙ্গে সঙ্গে রয়টার্স প্রকাশ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে তিনি শুধু ব্যক্তিগত অসন্তোষ জানাচ্ছেন না, তার বক্তব্যে প্রকাশ পাচ্ছে যে রাষ্ট্রের ভেতর কর্তৃত্বের বিন্যাস বা লাইন অফ অর্ডার ভেঙে পড়েছে। অবৈধ ইউনূস সরকার কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশ শাসন করছে। দেশের নির্বাহী প্রধান 16 মাসে 14 বার বিদেশ সফর করলেও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। এটি কেবল একটি প্রোটোকল ভাঙা নয়, বরং রাষ্ট্রের একটি স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে নিস্তেজ করে দেওয়ার অভিযোগের মতোই, এবং সংবিধানের লঙ্ঘন। তার সাথে যদি যুক্ত করা হয় যে বঙ্গভবনের কার্যক্রম সংকুচিত হওয়ার খবর এবং রাষ্ট্রপতি যে দাবি করেছেন তার প্রেস সেকশনকে বন্ধ করে দেওয়ার অভিযোগ, এগুলো মেলান না, এগুলো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয়, এগুলো রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নষ্ট হওয়ার একদম স্পষ্ট লক্ষণ। রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে, ডক্টর ইউনূস রাষ্ট্র কাঠামোকে ভেঙে তার উপর দাঁড়িয়ে উলঙ্গ নৃত্য করছেন। আমরা প্রশ্ন করতে পারি যে তফসিল ঘোষণার মুহূর্তে তফসিলের চেয়েও এই সাক্ষাৎকারটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ রাষ্ট্রপতির বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। নির্বাচন যতই ঘোষণা করা হোক, যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই অস্থিরতা দেখা দেয়, যদি রাষ্ট্রপ্রধান নিজেই বলেন তিনি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন, অপমানিত হচ্ছেন, তবে নির্বাচনী কাঠামোর উপর আস্থার ভিত্তি দুর্বল হয়ে যায়। মানুষ তখন প্রশ্ন তো করবেই, একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার ভেতরকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে বলেন? আরেকটু স্পষ্ট করে বলি, ইউনূস সরকার শুরু থেকে একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। জুলাই সন্ত্রাস পরবর্তী পরিস্থিতিতে তারা জনপ্রিয়তার তরঙ্গে ভেসে গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে একেবারে 0 নাম্বার পেয়ে ফেল করেছে। ওদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে নানা পক্ষের চাপ, প্রত্যাশা, ভিন্নমুখী শক্তির প্রক্রিয়াও সেই সঙ্গে তাদেরকে সামলাতে হচ্ছে, মানে ইউনূস সরকারকে, দেশি বিদেশি বহু ধরনের চাপ। এই অবস্থায় রাষ্ট্রপতির মতো একটি আনুষ্ঠানিক কিন্তু প্রতীকীভাবে শক্তিশালী পদকে উপেক্ষা করা কিংবা তাকে প্রান্তিক করে রাখা নিশ্চিতভাবে দুটি উদ্দেশ্য পূরণ করে। এক, ক্ষমতাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলা হয়েছে এবং ইউনূস সেটা করেছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সরকারই একমাত্র ক্ষমতার উৎস। কিন্তু এর বিপরীত দিকও আছে। যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে ভাবেন তাদের কাছে এটি উদ্বেগের, কারণ রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ তাই রাষ্ট্র ব্যবস্থাপনার যে চরম দুর্বলতা এবং অকার্যকারিতা তাকেই উন্মুক্ত করে, সেটা তো বোঝা গেছে। এবং ঠিক তফসিল ঘোষণার দিনই এগুলো সামনে এসে দাঁড়ানোতে রাজনৈতিক নাটকীয়তা আরো ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজো হয়ে গেল। এখন তফসিল এবং সাক্ষাৎকারকে যদি আপনি একসাথে মিলিয়ে পাঠ করেন তাহলে কি দেখতে পান? আমি কি দেখি বলি। নির্বাচনী ঘোষণা একটি ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা, যার মাধ্যমে ইউনূস একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে বলে ভাবছিল। তার মানে এই তফসিলের দিন থেকেই কিন্তু তার নির্বাহী ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাওয়ার কথা, যদি স্বাভাবিক এবং গণতান্ত্রিক নিয়ম ধরি। যে অভিযোগে শেখ হাসিনার আমলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়নি কেউ, সেই একই কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়ে ইউনূসের সরে যাওয়ার দরকার ছিল। কারণ ইউনূসের মতো রাজনৈতিক সরকার কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই কখনো ভাবতেও পারবে না, করে দেখানো তো দূরের কথা। কিন্তু ইউনূসের হাতে ক্ষমতা রেখেই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। সরকার এর মাধ্যমে বলতে চেয়েছে যে তারা গণতান্ত্রিক ধারায় ফিরছে এবং জনগণই পরবর্তী ক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বার্তাটা কিন্তু উল্টো। তিনি বলতে চাইছেন রাষ্ট্র তার স্বাভাবিক নিয়মে চলছে না, রাষ্ট্রপ্রধান নিজেই নিজেকে অকার্যকর মনে করছেন এবং নির্বাহী সিদ্ধান্তগুলো কোনো সাংবিধানিক আলোচনার মধ্য দিয়ে নয়, একক
কর্তৃত্ব এবং সিদ্ধান্তে গৃহীত হচ্ছে। এই দুই বিপরীত বার্তা একই দিনে প্রকাশ পাওয়ার ফলে নির্বাচন নিয়ে যে স্বাভাবিক কৌতূহল এবং আলোচনার পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল তা মুহূর্তেই মেসাকার হয়ে গেছে, মুহূর্তেই সন্দেহে ঢেকে গেছে। একদিকে নির্বাচন ঘোষণা, অন্যদিকে সাংবিধানিক সংকট। এই দ্বৈত চিত্র নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর কালো মেঘ মানে মেঘের ছায়া ফেলেছে। অন্যদিকে আরেকটি সম্ভাবনা তৈরি হলো যে কোনো সময় হয়তো নির্বাচনের আগেই কিনা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজেই পদত্যাগ করতে পারেন, মানে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হতে পারে এই সাক্ষাৎকারের পরেই। মানে এটা তো একটা অপরাধ ডক্টর ইউনূসের কাছে, তাই না? মানে রাষ্ট্রপতির প্রেস অফিসকে যদি বাদই দেওয়া হয়ে থাকে তাহলে এই সাক্ষাৎকার রাষ্ট্রপতি কিভাবে দিলেন বলুন তো? নিশ্চয়ই তিনি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। একজন বন্দী দশায় থাকা মানুষ যেভাবে পারেন সেভাবেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চান, রাষ্ট্রপতিও তাই করেছেন। যদি সত্যি তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় অথবা তিনি নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে রাষ্ট্র একটি সাংবিধানিক শূন্যতার মুখে পড়বে। এই শূন্যতা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন প্রক্রিয়াকেও অনিশ্চিত করে তুলবে, কোনো সন্দেহ নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার একটি আনুষ্ঠানিক গ্যারান্টি। তাকে অকার্যকর দেখালে নির্বাচন কমিশনের স্বাধীনতা, সরকারি সিদ্ধান্তের বৈধতা এবং আন্তর্জাতিক আস্থার উপর বড় আঘাত আসবেই আসবে। সুতরাং রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা শুধু ব্যক্তিগত ক্ষোভ বা সম্মানহানির ফল নয়, এটি রাষ্ট্রের গাঠনিক স্থিতিশীলতার উপর বিপর্যস্ত আস্থার প্রতিফলন। ব্যাপারটি আরো জটিল আকার ধারণ করে যখন দেখা যায় যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা প্রশ্ন তুলছে, সবচেয়ে বড় দল নির্বাচন করতে পারবে না, নির্বাহী এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ নেই, গণভোটের আয়োজন একই দিনে যুক্ত করে প্রক্রিয়াটিকে আরো জটিল করা হয়েছে। এই অবস্থায় নির্বাচন কি সত্যি একটি গণতান্ত্রিক অনুশীলন হিসেবে প্রতীয়মান হতে পারে? পারে না। তফসিল ঘোষণা তাই অনিবার্যভাবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রেক্ষাপটে ঢুকে গেল এবং এর রাজনৈতিক গুরুত্ব একদম জিরো হয়ে গেল। তফসিল একটি আনুষ্ঠানিক অগ্রগতি, কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকার সেই অগ্রগতির ভেতরের ফাটলগুলোকে প্রকাশ্যে টেনে এনেছে। এই ফাটল যদি বড় হয় তাহলে নির্বাচনের নির্ধারিত সময় কি থাকবে, নির্বাচন হবে কিনা, বা হলেও কি কতটা বিশ্বাসযোগ্য হবে, এসব প্রশ্ন সামনে আসবেই আসবে, এসে পড়ে গেছে। আগামী সপ্তাহগুলোতে আমরা কেবল এসব প্রশ্ন নিয়েই কথা বলতে থাকবো। দেখবেন আপনিও এসব প্রশ্নের উত্তর নিয়েই কেবল ভাবতে থাকছেন। কথা হবে আবারও, ভালো থাকুন। আমি বলেছিলাম নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এখন দেখা যাচ্ছে আমার কথা ঠিক হবে বলেই মনে হচ্ছে। দেখা যাক। আমি গণক নই, রাজনৈতিক বিশ্লেষক মাত্র। নানান জল্পনা কল্পনা শেষে অনেক সমীকরণকে সামনে রেখে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা। সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে? তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে, সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে। আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস। কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত 3 মাস পেছাতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা। বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরে মোড়া। এবারের জন্য নতুন কিন্তু বড়লা দিকটি হলো ডাবল ব্যালট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট, দুটোতেই তাদের ভোট দিতে হবে। অতীতে বাংলাদেশে 3 বার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম। এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এর 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীকবদ্ধ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 18 দিন এবং প্রচার চালাতে 20 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। একটি দারুণ খবর হলো 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন। কিন্তু এইসব ডেট, প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত 12ই মে সন্ত্রাস দমন আইনে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এর আগে 2 বার 1988 এবং 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট বিএনপিও করেছে, একাধিকবার করেছে জামাত ইসলামীও। তবে আওয়ামী লীগকে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস 2 আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই। তার সবশেষ 2টি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা IANS-এ এবং ইকোনমিক টাইমসে। নতুন 2টি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে। বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ। এটি কোনো বর্জন নয়, এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন, ডেমরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে। যদিও দিনেই উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে। দর্শক, এবার আসি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের ভাষণের দিকে। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, ভোট যে শুধু নাগরিক অধিকার নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব, সেটা মনে রাখতে। তার বিশ্বাস, ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতনভাবে পালন করবে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন? সেই প্রেসক্রিপশন কিন্তু সিএসি দেননি।
ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও সিইসি ভোটারদের বলেছেন নির্ভীক হতে। দর্শক, এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান, মানে তার ভাষণে সিইসি ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন। সিইসি তার ভাষণে মানসম্মত নির্বাচন, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। দর্শক, শব্দগুলো বেশ মনোরম, কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেননি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ব্যাপারটা অনেকটা এমন, আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন আমার জন্য একটি গরম, সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন, কিন্তু যখন শেফ এসে বললেন আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ, তখন সৌন্দর্য দিয়ে কি হবে? সিইসি আশা করছেন সবাই উৎসাহ মুখর পরিবেশে ভোট দেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর? সিইসি যখন উৎসবের কথা বলছেন, তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বিশ্লেষকেরা অনেকদিন ধরে বলছেন লুঠা অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন। তফসিল ঘোষণার দিনই রাজধানীতে কি ঘটল? দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে, এটা এখন কম বেশি রোজকার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা, আর সচিবালয়ে ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ, যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ 4 জনকে হেফাজতে নিয়েছে। ডিএমপি জানায় রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে কারণে আটক হন 4 জন। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন। এর একদিন আগে চট্টগ্রাম মিরেশ্বরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ। এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত। এই পুরো চিত্র দেখলে মনে হয় একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল। ভোটের মাত্র 2 মাস আগেও সারা দেশে নির্বাচনের উত্তাপ নেই। এই পরিস্থিতিতে সিইসির কাঙ্ক্ষিত উৎসমুখর নির্ভীক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। পুরো ব্যাপারটা অনেকটা এমন, আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে। এত সংঘাত, এত অস্থিরতার মধ্যেও একটা জিনিস কিন্তু ইসিকে দৌড়ের উপর রেখেছে, সেটা হলো সময়। নির্বাচন পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখ 12ই ফেব্রুয়ারি, আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান। আমরা হিসাব করে দেখেছি 2026 সালের রোজা শুরু হতে পারে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় 20শে ফেব্রুয়ারিও হতে পারে। অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে ভোট 4 থেকে 5 দিনের বেশি পেছাতে হয়, তাহলে তা চলে যাবে অন্তত 3 মাস পর। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব। মজার বিষয় হলো বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে। রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে। সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যখন আওয়ামী লীগ সেবার নির্বাচন বর্জন করেছিল। 2007 সালের 22শে জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন কমিশন। নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর 4 দফায় তার সংশোধন করা হয়, অর্থাৎ 3 বার পুনর্তফসিল হয়। শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি। 2007 সালের 11ই জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 সালের 18ই ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল। তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে। তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে, আর রোজা শুরু হলে এই নির্বাচন 3 মাসের আগে শেষ করা যাবে না। তাহলে দর্শক, 12ই ফেব্রুয়ারির ভোটিং বক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে, নাকি কেবল জরুরি অবস্থার মতো নতুন সমীকরণ তুলে ধরবে? এই বহু সমীকরণের চাদরে মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।